নৌবাহিনীতে ইংলিশ পরীক্ষায় কয়টা প্রশ্ন আসে এবং সেটা এমসিকিউ আসবে নাকি রিটেন আকারে আসবে, বুঝতে পারছি। এরপরে বিমান বাহিনী আছে, এনএসআই আছে, জেল পুলিশ আছে, দুদক আছে, মাদকদ্রব্য আছে, কাস্টমস আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিজিবি আছে, ব্যাটালিয়ান আছে, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, ফরেস্ট গার্ড এবং রেল পুলিশ। কোন বাহিনীতে ইংলিশ পরীক্ষার প্রশ্ন কয়টা করে আসে, এই প্রশ্নটা এমসিকিউ আসবে নাকি লিখিত আকারে আসবে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে কি? ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখছো শেষ না হওয়া পর্যন্ত দেখো, তাহলে তুমি জানতে পারবা নৌবাহিনীতে ইংলিশ পরীক্ষায় কয়টা প্রশ্ন আসে এবং সেটা এমসিকিউ আসবে নাকি রিটেন আকারে আসবে, বুঝতে পারছি। এরপরে বিমান বাহিনী আছে, এনএসআই আছে, জেল পুলিশ আছে, দুদক আছে, মাদকদ্রব্য আছে, কাস্টমস আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিজিবি আছে, ব্যাটালিয়ান আছে, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, ফরেস্ট গার্ড এবং রেল পুলিশ। এই যে এত সকল চাকরি, এই চাকরিগুলোতে তোমার ইংলিশ পরীক্ষা ম্যান্ডেটরি, মানে থাকবেই। কোথাও এমসিকিউ আসে, কোথাও রিটেন আসে। তা আমরা জানবো নৌবাহিনীর লিখিত পরীক্ষায় এমসিকিউ আকারে প্রশ্ন আসবে। এমসিকিউ আকারে প্রশ্ন আসবে, কয়টা প্রশ্ন আসবে? 10টা এমসিকিউ ইংলিশ প্রশ্ন দেবে। কয়টা প্রশ্ন? কয়টা? 10টা দেবে। এখন যারা তোমরা সোলজার ট্রেনিং একাডেমির ছাত্র, তোমাদেরকে তো এগুলো জানতে হবে। যারা কোর্স করতেছো দেখবা যে তোমাদের শীট দেওয়া হয়েছে, ওখানে এমসিকিউ শীট আছে, আবার রিটেনের জন্য শীট দেওয়া আছে। ক্লিয়ার? এরপরে বিমান বাহিনীতে এমসিকিউ আকারে ইংলিশের প্রশ্ন থাকবে 50টা। কয়টা? 50টা এমসিকিউ থাকবে বিমান সেনাতে। কয়টা থাকবে? 50টা এমসিকিউ প্রশ্ন থাকবে। এরপরে এনএসআইতে তোমার ইংলিশের প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে 20টা। কয়টা? 20টা এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। ক্লিয়ার? এরপরে জেল পুলিশও ইংলিশ থাকে এমসিকিউ আকারে থাকবে। এরপরে দুদক, দুর্নীতি দমন কমিশন, এখানে ইংলিশের প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে 20টা। কয়টা থাকবে? 20টা। জেল পুলিশে এমসিকিউ আকারে থাকবে। ঠিক আছে কি? যদিও বা জেল পুলিশে 2টা পরীক্ষার কোশ্চিনে প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে, সেটা কখনো তোমার 70টাই এমসিকিউ কোশ্চিন দেয়, অথবা কখনো এক কথায় উত্তরের মতো প্রশ্ন দেয়। ক্লিয়ার? তো এখন যদি তোমার এমসিকিউ আকারে জেল পুলিশের প্রশ্ন আসে, তাহলে এখানেও ইংলিশে তোমার 20টা কোশ্চেন থাকবে। কয়টা? 20টা কোশ্চেন থাকবে। মাদকদ্রব্য সিপাহী পদে এখানে তোমার 70 অথবা 80 নাম্বারের প্রশ্ন থাকবে, সবগুলোই এমসিকিউ। তার মধ্যে ইংলিশ প্রশ্নটাও থাকবে এমসিকিউ, সেখানেও 20টা এমসিকিউ থাকবে। এরপরে কাস্টমসে এমসিকিউ আকারে ইংলিশে কোশ্চেন আসবে, সেখানেও তোমার 20টা থাকবে। এরপরে ফায়ার সার্ভিস, ফায়ার ফাইটার পদে যারা পরীক্ষা দিতে যাবা, তাদের ইংলিশের প্রশ্ন এমসিকিউ আকারে হয় 15 অথবা 20টা এমসিকিউ আকারে ইংলিশে প্রশ্ন দিবে। এরপরে আর্মিতে যখন যাবা সৈনিক পদে, ট্রেড 1, ট্রেড 2, এমওডিসি, যেখানে তুমি যাও, বা কারিগরিতে যাও, বা ড্রাইভিংয়ে যাও, সেখানে ইংলিশের প্রশ্ন থাকবে 10 নাম্বারের জন্য। কত? 10 নাম্বার। কত থাকবে? 10 নাম্বারের জন্য ইংলিশে প্রশ্ন থাকবে। এই 10 নাম্বার এমসিকিউ আকারে থাকবে না, লিখিত আকারে থাকবে। কি থাকবে? লিখিত আকারে প্রশ্ন থাকবে। এখন লিখিত আকারে প্রশ্ন আর্মিতে আবার কেমন হতে পারে? তোমাকে একটা প্যারাগ্রাফ দিবে, এরপরে প্রিপোজিশন, আর্টিকেল এখান থেকে একটা থাকতে পারে, ভয়েস চেঞ্জ থেকে থাকতে পারে। ঠিক আছে কি? এরপরে ট্রান্সলেশন থাকবে, বাংলা থাকবে, সেটা ইংলিশে অনুবাদ করতে হবে, অথবা রাইট ফর্ম অফ ভার্ব বা সেন্টেন্স কারেকশন এগুলো থাকতে পারে। লেটার রাইটিং থাকতে পারে, অ্যাপ্লিকেশন রাইটিং থাকতে পারে। ক্লিয়ার? ঠিক একই রকম পুলিশ কনস্টেবলে ইংলিশের প্রশ্ন থাকবে 15 নাম্বারের। কত নাম্বার? 15 নাম্বারের। এটাও থাকবে লিখিত, এটাও থাকবে লিখিত। পুলিশ কনস্টেবলে একটা প্যারাগ্রাফ কম্পালসারি 100% থাকবে 7 নাম্বারের জন্য। এরপরে ট্রান্সলেশন থাকে, প্রিপোজিশন, আর্টিকেল থেকে যে কোনো একটা থাকে, তারপরে ভয়েস চেঞ্জ থেকে একটা থাকতে পারে, সেন্টেন্স মেকিং থেকেও থাকতে পারে, অথবা অ্যান্টোনিম সিনোনিমস থেকেও থাকতে পারে। তো এগুলো আসলে লিখিত হয়। ঠিক আছে কি? এরপরে লেটার রাইটিংও থাকতে পারে পুলিশে, অ্যাপ্লিকেশন রাইটিংও থাকতে পারে। তার মানে পুলিশ আর আর্মির, সেনাবাহিনীর লিখিত পরীক্ষা ইংলিশ প্রশ্নটা অলমোস্ট সেম। এরপরে বিজিবিতে এসএসসি পাস এবং এইচএসসি পাস উভয় লাগে, তারপর বিজিবিতে যাওয়া যায়। তো বিজিবিতে লিখিত পরীক্ষা হয়,
100 নাম্বারের, কত 100 নাম্বারের। তো এখন ইংলিশ দেখা যাবে তোমাকে 30 নাম্বারের জন্য দিছে, 30 নাম্বারের জন্য ইংলিশ প্রশ্ন দিছে, এটাও লিখিত থাকবে। এই লিখিতর মধ্যে প্যারাগ্রাফ থাকবে, প্রিপোজিশন থাকবে, আর্টিকেল থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, সেন্টেন্স কারেকশন থাকতে পারে, তারপর হলো তোমার পার্টস অফ স্পিচ থাকতে পারে, ট্রান্সলেশন থাকতে পারে। বুঝতে পারছি কি? তো এখানে একটু নাম্বার বেশি করে দেওয়া থাকে। ব্যাটালিয়ান আনসার, যারা আনসার ব্যাটালিয়ানে পরীক্ষা দিচ্ছ, আনসার ব্যাটালিয়ানের ইংলিশ প্রশ্নটাও লিখিত আকারে আসে, এখানে এমসিকিউ আকারে আসবে না। এখন আনসার ব্যাটালিয়ানে কখনো 45 মার্কের পরীক্ষা নিচ্ছে, আবার কখনো 50 মার্কের পরীক্ষা নিচ্ছে। যদি 50 মার্কের হয় তাহলে দেখবা যে ইংলিশে তোমার 15 নম্বরের জন্য প্রশ্ন দিছে, লিখিত প্রশ্ন। এখানে প্যারাগ্রাফ আছে, শর্ট নোটস থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, ট্রান্সলেশন থাকতে পারে, রাইট ফর্ম ভার্ব থাকতে পারে, ভয়েস চেঞ্জ থাকতে পারে। কি বুঝতে পারছে কি? আচ্ছা, তাহলে আমাদের এখন বাকি থাকলো কোস্ট গার্ড, ফরেস্ট গার্ড এবং রেল পুলিশ। কোস্ট গার্ড, ফরেস্ট গার্ড এবং রেল পুলিশ। কোস্ট গার্ডে তোমার লিখিত পরীক্ষায় ইংলিশে এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে। এখানে প্রশ্ন আসবে 20টা। কয়টা আসবে? 20টা। এরপরে ফরেস্ট গার্ড, ফরেস্ট গার্ডেও ইংলিশে এমসিকিউ প্রশ্ন থাকবে। কি থাকবে? এমসিকিউ প্রশ্ন। এখানে কোশ্চিন থাকবে 15টা। কয়টা থাকবে? 15টা। এরপরে রেলওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ দেখো, সাধারণ পুলিশ, জেল পুলিশ, আবার রেলওয়ে পুলিশ আছে। পুলিশেরই 3টা দেখো সার্কুলার ছাড়ছে। তাহলে রেলওয়ে পুলিশেও ইংলিশের প্রশ্ন আসবে এমসিকিউ। এখানেও তোমার 15টা অথবা 20টা কোশ্চিন তোমাদেরকে দেয়া হবে। কি বুঝাতে পারছি? তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কোন বাহিনীতে কত নাম্বারের জন্য ইংলিশে প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নটা এমসিকিউ আকারে আসে নাকি রিটেন আকারে আসবে। যদি আমরা সিলেবাস সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে, আমরা তাহলে পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবো না। ভালো করতে পারবো? সব থেকে কঠিন পরীক্ষাটা হচ্ছে বিমান বাহিনীর ইংলিশ প্রশ্নটা। এখানে 50টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? 50টা প্রশ্ন আসবে। আর মোটামুটি বাকিগুলোতে 15টা, 20টা অথবা 10 নম্বর বা 15 নম্বরের জন্য ইংলিশে লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষা ভালো করতে চাইলে, যারা আমরা সৈনিক পদে যেতে চাই বা পরীক্ষা দিতে যেতে চাই, তারা এখন থেকে তাদের উচিত হবে ইংলিশটা বেশি বেশি করে গ্রামার পার্টটা পড়া এবং রাইটিং পার্টটা পড়ে ফেলা। যারা একাডেমিতে আসছো, ইংলিশ স্যার গ্রামার শেখায় না? শেখাই তো? আমি গ্রামার শিখাই তো, রাইটিং পার্ট শিখাই তো। তো এখন অনেক প্রার্থী আছে ওর সিলেবাসটাই জানে না যে কোন সিলেবাসে তার পরীক্ষাটা হবে। এখন সে মেধাবী ছাত্র হতে পারে, যদি কোনো পরীক্ষার, সরকারি চাকরির পরীক্ষা যদি তার কোনো সিলেবাস যদি ধারণা না থাকে, না জানে, তাহলে ওই ছেলেটা কিভাবে কোয়ালিফাই করবে পরীক্ষায়? পাশ করতে পারবে? পাশ করতে পারবে না। আজকে তোমরা একটা মডেল টেস্ট দিলা, এই মডেল টেস্টে 25টা এমসিকিউ আছে। এই 25টা এমসিকিউর মধ্যে ইংলিশের প্রায় 8-10টা প্যাটার্ন নিয়েই প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্ন দেওয়া হয়েছে না? এখন প্রথম প্রশ্নটা দেখো, লাইফ ইজ নট এ বেড ড্যাশ রোজেস। তার মানে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, মানে দিস ইজ এ ফ্রেজ। এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা হচ্ছিল এর বাংলা কি? জীবনটা ফুলসজ্জার নয়। 2 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ড্যাশ সানসেট অ্যাট সানসেট অ্যাট সানসেট। ওই যে সময় বুঝাইছে, নির্দিষ্ট করে একটা সময় বোঝানো হয়েছে। তা আমরা কি শিখছি যে কোনো সময় যদি নির্দিষ্ট করে বোঝায় বা সময় থাকে, তখন আমাদেরকে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। 3 নম্বরটা দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এখানে এমসিকিউ আকারে বলছে সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট অর পাস্ট ফিউচার পারফেক্ট, পাস্ট ফিউচার পারফেক্ট। তাহলে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? সিম্পল ফিউচার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে কি? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী কি করে? সূর্যের চারদিকে ঘুরে না? তাহলে এটা কি চিরন্তন সত্য? তো যে বাক্যগুলো চিরন্তন সত্য, সেই বাক্যগুলোকে বলা হয় সিম্পল প্রেজেন্ট। কি ক্লিয়ার? এরপরে বলছে 4 নম্বরটা দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট। এটা আবার কোন টেন্স? বলছে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ফিউচার অথবা সিম্পল ফিউচার। তাহলে এটা হচ্ছিল পাস্ট পারফেক্ট। ক্লিয়ার?
এরপরে বলছে 19 নাম্বারটা দেখো, শি ইজ গুড ড্যাশ ইংলিশ, শি ইজ গুড অ্যাট ইংলিশ, শি ইজ গুড অ্যাট ইংলিশ। এই যে ইংলিশের প্রতি তার একটা দক্ষতা আছে, যোগ্যতা আছে, তার মানে দক্ষতা বা যোগ্যতা এই শব্দগুলো বোঝালে আমরা তখনই অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? 11 নাম্বারটা দেখো, সাব্বির ইজ টাইপিং, সাব্বির ইজ টাইপিং। আমাদের সাব্বির অবশ্য বসে ক্লাস করছে। সাব্বির কি হবে, এটা কোন টেন্স? সাব্বির ইজ টাইপিং। এটা সিম্পল পাস, সিম্পল পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান সময়ে যে কাজটা চলমান তাকে কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। 13 নম্বরটা দেখো, জয় ওয়ান্টস টু জয়েন বাংলাদেশ এয়ারফোর্স। এই যে এয়ারফোর্সের নিচে একটা আন্ডারলাইন করে দেওয়া আছে না? তার মানে এয়ারফোর্স মানে কি? বিমান বাহিনী। এয়ারফোর্স মানে বিমান বাহিনী। তাহলে এই বিমান বাহিনীটা আবার প্রোনাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন অথবা কালেকটিভ নাউন। এটা কোন নাউন? এটা হচ্ছিল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনগুলো কি? যেটা কি করা যায়? কাউন্ট করা যাচ্ছে, গোনা যাচ্ছে। বেশি তো আর বড় না। বিমান বাহিনী কি বেশি আছে? একটাই। বাংলাদেশের বিমান বাহিনী কয়টা? একটাই। তাহলে সো দ্যাট এই কালেকটিভ নাউন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে বলছে হেলাল ইজ এ গুড স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট কি হবে? এখানে স্টুডেন্টটা হচ্ছিল নাউন হবে। স্টুডেন্টটা কি হবে? নাউন হবে। সো এই রকমের প্রশ্নগুলো আসলে মোটামুটি এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। গ্রামার পার্টটা খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। গ্রামারের জন্য গ্রামার যে বইগুলো রয়েছে তোমাদের 8 অথবা 9, 10-এর, এই বইগুলো ভালো করে পড়তে হবে। আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে আমরা আমাদের নিজস্ব নোটস এবং শিট দিয়েই আমরা আসলে ক্লাসগুলো করাই, পরীক্ষাগুলো নিই, যাতে করে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় গিয়ে সফল হতে পারে। সো জীবনের সফলতা অর্জন করতে চাইলে তোমাকে ভালো শিক্ষককে বেছে নিতে হবে, ভালো প্রতিষ্ঠানকে বেছে নিতে হবে, ভালো মেন্টরকে বেছে নিতে হবে অথবা ভালো গাইডকে বেছে নিতে হবে। তাছাড়া তুমি সফল হতে পারবা না। মানুষকে কোনোদিন একা একা চলতে পারে? তার চলার জন্য অবশ্যই কারো না কারো সহযোগিতা দরকার রয়েছে। এই যে সোলজার একাডেমিতে আসছো, তোমাদের এখানে বসে যে ব্রেঞ্চে বসে তুমি আজকে ক্লাস করছো, ওই ব্রেঞ্চেতে বসেই এই মডেল টেস্ট দিয়েই তো অনেক ছাত্র চাকরি পেয়েছে। সো তোমরাও চাকরি পাবা। ঠিক আছে কি? ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।